এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্কাটন প্লাজার সামনে। এই সেই ইস্কাটন প্লাজা ভবন। এই ইস্কাটন প্লাজার 11/B নাম্বার ফ্ল্যাটে সালমান শাহ বসবাস করতেন তার স্ত্রী সামিরাকে নিয়ে। আমি এই মুহূর্তে সেখানে দাঁড়ানো আছি। এটাই সেই ইস্কাটন প্লাজা। এই সেই ভবনে ঢোকার রাস্তা। এদিকে ওই পাশটা বাংলা মোটর, আর এদিকে মগবাজার, এবং এই মাঝামাঝি ইস্কাটন প্লাজা বিল্ডিং। এই বিল্ডিংয়ে সালমান শাহ থাকতেন তার স্ত্রীকে নিয়ে, এবং এখান থেকেই 6 সেপ্টেম্বর সকালে সালমান শাহর মৃতদেহ উদ্ধার করা হয়। তো আসলে 5 আগস্ট রাতে এবং 5 সেপ্টেম্বর রাতে এবং 6 সেপ্টেম্বর সকালে এখানে কি ঘটেছিল একমাত্র মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আর জানেন যার সাথে এই ঘটনা ঘটছে, মানে যিনি ভুক্তভোগী সালমান শাহ, আর যারা ছিলেন এই ফ্ল্যাটে উপস্থিত তখন তারা ভালো জানেন। এখন সালমান শাহ তো মারা গেছেন, উনি তো মানে কথা বলার অবস্থায় নাই, না হয় সত্য জানা যেত যে আসলেই কী ঘটছে। এবং যারা জীবিত আছেন, মানে এই ভবনে বা ওই ফ্ল্যাটে তখন যারা উপস্থিত ছিলেন, সামিরা, আবুল, ডরি, মনোয়ারা, অন্যান্য যারা, তারা ভালো বলতে পারবেন যে সালমান শাহের সাথে আসলেই কী ঘটছিল। সেই সত্য যাতে উদ্ঘাটিত হয়, এই জন্য তার সালমান শাহের পরিবার, ভক্ত, সারা বাংলাদেশের মানুষজন জানতে আগ্রহী যে আসলেই মানে সালমান শাহের সাথে কী ঘটছিল। সেই সত্য জানার জন্যই এত বছর ধরে সালমান শাহ ভক্তরা আদালতে যাতায়াত করেন, বিচার চান। দেশের বিভিন্ন এলাকা থেকে সালমান শাহ ভক্তরা আসেন আদালতে, ব্যানার পেস্টন হাতে দাঁড়ান শুনানির দিনে। তো গতকালকে সালমান শাহর যেই মামলা, সেই মামলার রিভিউ শুনানির রায় ছিল, আপনারা সবাই জানেন। তো এই মামলাটা এত বছর যাবৎ, 29 বছর যাবৎ অপমৃত্যু মামলা হিসেবে ছিল। তো গতকালকেই মহামান্য আদালত রায় দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এইটা যাতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয়, হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয় রমনা থানাকে। তো রাতেই হত্যা মামলায় রূপান্তর হয়ে গেছে। এখন রমনা থানা পুনরায় তদন্ত করবেন, এবং যা কিছু ঘটেছে সেই রাতে, আগে পরে, বা সালমান শাহর ছোট্ট ফিল্ম ক্যারিয়ারে যা কিছুই ঘটেছে, ঘটনা, দুর্ঘটনা, মৃত্যুর আগে পরে, সমস্ত কিছু আমলে নিয়ে যদি সুষ্ঠুভাবে তদন্ত করে, আমার বিশ্বাস যে সত্য প্রকাশিত হবে। সামিরা ফেসবুকে বা তার বিভিন্ন ইন্টারভিউতে খুব দাম্ভিকতা নিয়ে বলেন যে সালমান শাহ আত্মহত্যা করছে। এখন ধরেন 11/B ফ্ল্যাটে সালমান শাহ তার স্ত্রী সামিরাকে নিয়ে থাকতেন। সেই রাতে সালমান শাহের সাথে যা কিছু ঘটছে, সেই ঘটনাটা যদি সামিরার সাথে ঘটতো, তখন সালমান শাহ বা অন্য যারা সে ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তারা কি নিস্তার পেতেন? মানে সালমান শাহ কি তাহলে কোনোভাবে নিস্তার পেতেন মামলা, আইন, আদালত এসব থেকে? আমার মনে হয় না কোনোভাবে নিস্তার পেতেন। যেহেতু সালমান শাহ নিজেই ভুক্তভোগী, তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। কিন্তু তার এই চলে যাওয়াটা আসলে খুব রহস্যজনক এবং আমাদের জন্য খুব বেদনাদায়ক। এরকম অকালে চলে যাওয়া। উনি মারা গেছেন বিদায়ী অনেকগুলো ভক্ত কিন্তু মানে ওনার মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছিলেন। একবার সেই পরিবারগুলোর কথা ভাবুন, যাদের স্বজন তারা হারিয়েছেন, মানে যারা সালমান শাহর মৃত্যুর শোকে আত্মহত্যা করেছিলেন, আত্মাহুতি দিয়েছিলেন সেই সময়ে। এবং অনেক
লগ্নিকারী, যারা সিনেমায় টাকা লগ্নি করতেন, সিনেমা নির্মাণ করতেন, প্রযোজনা প্রতিষ্ঠান, যারা সালমান শাহর উপরে শত কোটি টাকার উপরে লগ্নি করেছেন। অনেকগুলো সিনেমা তার অসমাপ্ত অর্ধসমাপ্ত ছিল এবং সাইনিং করেছেন। পরবর্তীতে আরও সিনেমা সাইনিং করতেন, কথাবার্তা চলছিল। উনি মারা যাওয়ার পরের সপ্তাহে বা তার পরবর্তী সপ্তাহে শাহরুখ খানের সাথে মিটিং করার কথা ছিল একটা সিনেমায় সাইনিং করা নিয়ে। মানে ওইখানকার শাহরুখ জুই চাওলা আর এখানকার সালমান শাহ শাবনূর এক সিনেমায় অভিনয় করবেন। তো কত কত স্বপ্ন ওনার সিনেমা নিয়ে, কিন্তু অনেক অনেক স্বপ্ন ছিল। মানে ওনার ইচ্ছা ছিল, ওনার বাবা যেহেতু ওই সময় ছিলেন একটা প্রযোজনা প্রতিষ্ঠান করার, যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সালমান শাহ খুব মানসম্মত সিনেমা নির্মাণ করবেন, নাটক, টেলিফিল্ম এসব নির্মাণ করবেন। এসব নিয়ে তার প্ল্যানিং ছিল। মানে তার চিন্তাটা ছিল এরকম যে খুব মানে ঢাকা শহরের অনেক উঁচুতলা ভবনের একদম টপ ফ্লোরে তার অফিস থাকবে এবং দেশের সব মেধাবী তরুণরা তার সেই প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করবে স্ক্রিপ্ট রাইটার হিসেবে বা অন্যান্য মানে যেই শাখা আছে এইসব জায়গায় মানে তরুণরা কাজ করবেন, মেধাবীরা কাজ করবেন। সালমান শাহ সিনেমা নির্মাণ করবেন, সালমান শাহ নেপথ্যে থাকবেন এবং তার বাবা থাকবেন সেই প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্বে। এরকম চিন্তা ভাবনা ছিল তার। তো সেই চিন্তা ভাবনা, সেই মানে যেই মানুষটা এত স্বপ্ন দেখে, এত কিছু নিয়ে চিন্তা করে এবং সিনেমা নিয়ে তার এত সুদূর প্রসারী চিন্তা ভাবনা যে সে নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান করবে এবং সেটা তার বাবার দায়িত্বে থাকবে এবং নেপথ্যে তিনি থাকবেন। তো এই চিন্তা করা মানুষ পরবর্তীতে যারা মানে মানে পরবর্তীতে যখন মানে এই যে সালমান শাহ মারা গেলেন, আসলে এই যে এইসব বিষয়গুলি জানলে তখন মনে হয় না যে আসলে উনি মানে স্বেচ্ছায় চলে গেছেন, স্বেচ্ছায় মারা গেছেন। এবং ওনার সাথে সেই সময়ে দেখেন কত ধরনের দুর্ঘটনা ঘটেছে। এটা মানে এটা আপনি ফেলে দিতে পারবেন না, কারণ ওনার উপরে কিন্তু তিনবার হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে। কারা করেছিল সেই হামলা, সশস্ত্র হামলা? কারা তাকে শেষ করে দিতে চেয়েছিল? কারা তার ফিল্ম ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল? কারা তাকে খুব তুচ্ছ ঘটনার পরিপ্রেক্ষিতে, মানে খুব তুচ্ছ ঘটনার পরিপ্রেক্ষিতে কারা তাকে মানে শিল্পী সমিতি থেকে প্রথমে 2 সপ্তাহের জন্য বয়কট করলো। পরবর্তীতে মারা যাওয়ার আগের সময়টায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল চলচ্চিত্র মানে যত সংগঠন আছে, মাদার সংগঠন, প্রযোজক সমিতি, মানে তুচ্ছ একটা কারণে পুরনো চুক্তিবদ্ধের রেস ধরে মানে একটা ঝামেলা তৈরি করে তখন শিল্পী সমিতিতে বিচার দেওয়া হয় এবং সালমান শাহকে নিষিদ্ধ করা হয়। মানে মোট কথা মারা যাওয়ার আগের সময়টা সালমান শাহ নিষিদ্ধ ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো একটা মানুষকে নিয়ে সংক্ষিপ্ত ক্যারিয়ার ছিল সালমান শাহ, এত নোংরামি, এত নোংরা রাজনীতি যারা করেছে, তারা কারা, কেন করেছে এই কাজগুলো? কারা সালমান শাহের উপরে হামলা করেছে সেই তেজতুরি বাজারে প্যাকেজ নাটকের শুটিংয়ের সময় এবং আবাহনী মাঠের পাশের গলিতে সালমান শাহকে ফোন করে উত্ত্যক্ত করে গালিগালাজ করে বাইরে ডেকে এনে তার উপরে অতর্কিত হামলা চালিয়েছিল। সেই হামলায় সালমান শাহর কিন্তু হাতের ছুরি ঠেকাতে গিয়ে সালমান শাহর হাতের তালু কেটে গিয়েছিল। তখনকার পত্রপত্রিকায় এইসব বিষয়গুলি কিন্তু আসছে এবং সালমান শাহ মানে যখন উনি 3বার হামলার শিকার হলেন তখন কিন্তু তিনি 2জন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন। একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং আরেকজন ভদ্রলোককে মানে তখন মোট কথা 2জন বডিগার্ড উনি নিয়োগ দিয়েছিলেন এবং তার আগে উনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন তার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং দেশবাসীর কাছে নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। তখন তিনি সেই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সাংবাদিক দুলাল খান। ভদ্রলোক এখনও জীবিত আছেন এবং উনি মারা যাওয়ার আগের সময়টায় আগস্ট মাসে খুব সম্ভবত শেষের দিকে আরেকটা সংবাদ সম্মেলন করেছিলেন মিকাডো চাইনিজ সেন্টারে। সেটা করেছিলেন ভিন্ন একটি কারণে, সেটাও বলছি। মিকাডো চাইনিজ সেন্টারের সেই যে সংবাদ সম্মেলন সেটা করার কারণ হচ্ছে একটি সিনে সাপ্তাহিকী কোনো প্রমাণ ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো ধরনের মানে সত্যতা ছাড়া একটা নিউজ সেই সময়ে ছেপে দিয়েছিল। তো নিউজটা হচ্ছে এরকম যে সালমান শাহ নাকি শাবনূরকে বিয়ে করেছেন। তো এই ধরনের একটা নিউজ তখনকার পত্রিকায় ছাপাতে হলে সেটার সপক্ষে তো অনেক প্রমাণ থাকা লাগে, মানে ডকুমেন্ট হিসেবে কাবিন বা অন্যান্য যা কিছু থাকা প্রয়োজন তা থাকা লাগে। কিন্তু
এসব কোনো কিছুই ছিল না। তারা সালমান শাহ শাবনূরকে জড়িয়ে মানে তখন এই নিউজটা ছেপে দেয় একটি সিনে সাপ্তাহিকী। তো সেটার পরে সালমান শাহ সংবাদ সম্মেলন করেন যে তিনি আসলে শাবনূরকে বিয়ে করেননি এবং শাবনূরের সাথে তার সহকর্মী হিসেবে যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ততটুকুই, এসব নিয়ে তো সেই সময় সংবাদ সম্মেলন করেছিলেন। এখন আমার কথা হচ্ছে যে সেই সংবাদটা মানে মিথ্যা সংবাদটা কারা ছাপিয়েছিল, কেন ছাপিয়েছিল, এই বিষয়গুলি কিন্তু প্রশাসন আমলে নেয়নি। এবং সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা, বিশেষ করে জুন জুলাই আগস্ট মাসে ওনাকে নিয়ে অনেক ধরনের বানোয়াট নিউজ, মিথ্যা বানোয়াট মন গড়া মানে কল্পকাহিনীর নিউজ ছাপা হয়েছিল। তখনকার বিভিন্ন মানে প্রচ্ছদ সর্বস্ব ম্যাগাজিন, প্রচ্ছদ সর্বস্ব যে ম্যাগাজিনগুলো তখন ছাপা হতো, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, এই ধরনের ম্যাগাজিনগুলোতে সালমান শাহ শাবনূরকে জড়িয়ে অনেক ধরনের গুজব নিউজ করা হয়েছিল। তো এই নিউজগুলো অনবরত কাদের প্ররোচনায় বা কাদের মানে উদ্যোগে করা হয়েছিল, সেই হলুদ সাংবাদিক কারা এবং কারা এই নিউজগুলো করানোর নেপথ্যে কাজ করেছে, ভূমিকা রেখেছে। আপনারা জানেন কি না জানি না, সালমান শাহ একসময় ঠিকভাবে পারিশ্রমিক পেতেন না বিদায় উনি একটা নিজের নিয়ম করেছিলেন যে ডাউন পেমেন্ট সিস্টেম, মানে কোনো লগ্নিকারী, কোনো পরিচালক যদি ওনাকে একবারে পেমেন্ট করেন, মানে পুরো টাকা একবারে দিয়ে দেন, তখন সালমান শাহ তাদেরকে একেবারে শিডিউল দিয়ে কাজটা শেষ করে দিবেন, এই ধরনের সিস্টেম, মানে ডাউন পেমেন্টে টাকা নিয়ে সিনেমায় স্বাক্ষর করা, শিডিউল দেওয়া, এই সিস্টেমটা চালু করেছিলেন। এবং এই সিস্টেমটা চালু করার পরেই উনি আরও বেশি রোশানলে পড়েন, যার কারণে ওনার ইন্ডাস্ট্রিতে ওনার শত্রুর সংখ্যা অনেক বেড়ে যায়। কারণ তখন সালমান শাহ শাবনূর জুটি খুব তুঙ্গে, তারা চেয়েছিলেন তার সালমান শাহ শাবনূর জুটিকে নিয়ে সিনেমা বানাতে। তো যারা পারেন নাই তারা এই জুটির পিছনে লেগেছেন এবং তারা চেষ্টা করেছেন সালমান শাহ শাবনূর জুটিকে নিয়ে নোংরামি করে এই জুটিটা ভেঙে দেওয়ার, যার কারণে মানে তাদেরকে নিয়ে অনেক ধরনের গুজব সেই সময় তৈরি করা হতো, গুজব ছড়িয়ে দেওয়া হতো এবং গুজব মুহূর্তেই ছড়িয়ে পড়তো মানে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং সেসব নিউজ যাচাই বাছাই ছাড়া সেসব নিউজ হতো, মন গড়া কল্পকাহিনী ছাপা হতো। তো এইসব নিয়ে তো একটা মানে পরিবারে ক্যাচাল লাগবেই। হ্যাঁ, স্বামীরা এসব দেখে হয়তো বা রাগ করতেন বা অভিমান করে চলে যেতেন, যা কিছুই হোক, মানে দাম্পত্য কলহের কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন, পিবিআই তদন্ত করে এই ধরনের মানে বিষয় উপস্থাপন করেছিলেন। আসলে এই দেশে অনেক মানুষের দাম্পত্য কলহ আছে, দাম্পত্য জীবনে অনেক ধরনের প্রবলেম আছে, কিন্তু সালমান শাহর মতো মানুষ, দায়িত্বশীল একজন মানুষ, যিনি সিনেমা করেন, সিনেমায় কাজ করেন এবং পর্দায় এত সাবলীল অভিনয় করেন, এত ঝামেলার ভিতরে থেকেও করেছেন। আপনারা দেখেছেন যে মানে ওই সময় উনি যেই পরিমাণ মানে ঝামেলায় ছিলেন, ওনাকে যেই পরিমাণ ঝামেলায় ফেলা হয়েছিল, কতিপয় লোকজন বা একটি মহল, এবং যারা তাকে মানে সালমান শাহকে ব্যবহার করতে পারে নাই তাদের সিনেমাতে বা তার কাছে ঘেঁচতে পারে নাই, তারা কাজে লাগিয়ে উপার্জন করতে পারে নাই। তো সালমান শাহ আসলে ওই সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সিনিয়রদেরও রোশানলে আক্রান্ত ছিলেন। আপনি দেখবেন এখনও অনেক সিনিয়র শিল্পী আছে সালমান শাহকে নিয়ে বিষোদ্গার প্রকাশ করেন। সালমান শাহকে ঘিরে ভক্তদের যে উন্মাদনা এত বছর পরেও অব্যাহত, এসব দেখলে বা সালমান শাহকে ঘিরে মিডিয়াতে নিউজ, মানে তাকে নিয়ে কন্টেন্ট, এসব দেখলে এত বছর পরেও এত উন্মাদনা দেখলে তাদের আসলে হিংসা হয়, যার কারণে তারা উল্টাপাল্টা কথা বলেন বিভিন্ন সময় মিডিয়াতে। আপনারা দেখেছেন এসব। তো সালমান শাহ আসলে খুব অল্প সময়ে এসে দর্শকদের হৃদয় জয় করেছেন, দর্শক নন্দিত হয়েছেন, দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন, যার কারণে এত বছর পরেও মানুষ তাকে স্মরণ করে, মানে বিভিন্ন আড্ডায়, বিভিন্ন সভায়, সেমিনারে বা সিনেমা নিয়ে গল্প করতে গেলে তার কথাটাও চলে আসে। তো এখন দেখেন সালমান শাহ যেভাবেই হোক মারা গেছে এটা সত্য, এবং তিনি মারা যাওয়ার পর অনেকগুলো ভক্ত সুইসাইড করছে, এটাও সত্য, এবং তাকে নিয়ে অনেক ধরনের নোংরা রাজনীতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটাও সত্য। তার উপরে যে তিনবার হামলা হয়েছে, এটাও সত্য, এবং তিনি যে লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন, এটাও সত্য, এবং তিনি নিরাপত্তার দাবিতে নিজের নিরাপত্তা চেয়ে যে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন, এটাও সত্য। এবং
মোট কথা মানে তাকে নিয়ে যে তখন নোংরামি করা হয়েছে, তাকে যে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শিল্পী সমিতি প্রথমবার 2 সপ্তাহের জন্য বয়কট করলো, পরবর্তীতে 1 মাসের জন্য বয়কট করলো, এই যে তার শিডিউল এলোমেলো করে দিল, তাকে একটা মানে বিপাকে ফেলে দিল একটি চক্রের মানে প্ররোচনায়। এবং সালমান শাহ কিন্তু কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হওয়ার পরে মানে তিনি তার যে প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা, সেই আনন্দমেলার সাথে আর সিনেমা করবে না এরকম ঘোষণা দিয়েছিল। কিন্তু তখন 4টা সিনেমা সাইনিং করা ছিল। কিয়ামত থেকে কিয়ামত তো মুক্তি পেল, তারপরে অন্তরে অন্তরে, স্নেহ, তারপরে হচ্ছে দেনমোহর, এই 3টা সিনেমা উনি শেষ করেন পরবর্তীতে, কারণ চুক্তিবদ্ধ ছিলেন ওই 3টা সিনেমায়। তো পরে ওই 3টা সিনেমার পরে আর কিন্তু আনন্দমেলার কোনো সিনেমায় উনি অভিনয় করেননি। এবং এই আনন্দমেলার সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই কিন্তু তাকে নিয়ে নানা ধরনের নোংরামি শুরু হয়, মিথ্যা বানোয়াট নিউজ শুরু হয়, যখন শাবনূরের সাথে জুটি বেঁধে তিনি একের পর এক দর্শকনন্দিত সিনেমা উপহার দিতে থাকেন। আসলে এই মানুষটার সংক্ষিপ্ত ক্যারিয়ার, অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন, আরও ভালো সিনেমা উপহার দিতে পারতেন। এবং উনি ওনাকে যে বিভিন্নভাবে কোণঠাসা করা হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন কিন্তু জানে। আমি যেই ঘটনাগুলো বললাম এগুলো একদম সত্য ঘটনা, এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন কিন্তু তখনকার যারা মানুষ তারা জানে। এবং সেই সময়ে যখন তখনকার পত্রপত্রিকা যা মানে প্রকাশিত হয়েছে, ওইসব যদি আপনি ঘাটাঘাটি করেন দেখেন, আপনি জানবেন এই ঘটনাগুলো। এবং তার উপরে হামলার বিষয়টা, মানে সার্বিক যত বিষয়গুলো আছে, আপনি সব কিছু যদি যাচাই বাছাই করতে যান সব কিছু বিস্তারিত জানতে পারবেন। তো এত কিছু যে মানুষটার সাথে ঘটছে, আমি জাস্ট একটা পয়েন্ট আমি উপস্থাপন করি, সেটা হচ্ছে সালমান শাহ নিজের নিরাপত্তার জন্য লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যে মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন, সেই মানুষটা কেন সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করবেন? তার কাছে তো লোডেড পিস্তল ছিল, তো সেটা দিয়েই তো তিনি মারা যেতে পারতেন। সেটা যদি তিনি মাথায় ঠেকিয়ে গুলি করে নিজেকে নিজে শেষ করে দিতে পারতেন। সেটা কিন্তু হয়নি, তেমনটা কিন্তু করেননি। তাকে বলা হয় যে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এখন কথা হচ্ছে, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় কে দেখেছে, কারা দেখেছে? দেখেছেন তারাই যারা ওই সময় ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন কারা? সামিরা, আবুল, মনোয়ারা, ডলি, মানে বাসার হেল্পিং হ্যান্ড যারা ছিলেন, এবং সালমান শাহ যে তখনকার যে সহকারী ছিলেন আবুল, তিনি ছিলেন মূলত মানে তখন সেই বাসায়। 5 সেপ্টেম্বর, এই জন্য এফডিসি থেকে ডাবিং শেষ করে যখন উনি বাসায় চলে আসলেন 5 সেপ্টেম্বর রাত এবং 6 সেপ্টেম্বর সকাল, মানে সালমান শাহের মৃত্যুর বিষয়টা জানাজানি হওয়ার আগ পর্যন্ত যারা বাসায় ছিলেন তারা জানেন সত্য ঘটনা কী। এখন সেই সত্য যদি মানে মৃত্যু হয়, মানে হত্যাকাণ্ড হয়, সেটা উদ্ঘাটিত করা হোক। এবং সেই সত্য যদি আত্মহত্যা হয়, তবে সেই আত্মহত্যার বিষয়টাও উদ্ঘাটিত করা হোক। এবং সেই আত্মহত্যা নেপথ্যে প্ররোচিত বিষয়গুলো আছে কি না, বা মানে এই দেখেন, সামিরা বাসায় উপস্থিত ছিল, একটা মানুষ দীর্ঘ সময় দরজা বন্ধ করে তার রুমে আছে, বা ড্রেসিং রুমে ছিল। স্ত্রী হিসেবে কি তার দায়িত্ব ছিল না দেখা, বা উনি কী করতেছেন এত সময় নিয়ে? আসলে এই মৃত্যুর দায় কি কোনোভাবে সামিরা এড়াতে পারেন না। কিন্তু বারবার তিনি সেই বলেন যে আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে। কিন্তু একটাবারও এইটা বলে না যে তাকে, তার স্বামীকে নিয়ে, মানে সালমান শাহকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ধরনের নোংরামি হয়েছে, বা তার উপরে যে হামলা হয়েছে, তিনি যে সংবাদ সম্মেলন করেছেন যে নিজের জীবনের নিরাপত্তা আছে, এইসব বিষয়গুলি কিন্তু কখনো সামিরা বলে না। সামিরা বারবার একটা কথাই বলে, সালমান শাহর মা খারাপ, নীলা চৌধুরী খারাপ, নীলা চৌধুরীর বিষয়ে মানে উনি খুব নেগেটিভ কথাবার্তা বলেন। সালমান শাহর বাবার বিষয়ে মানে ভালো কথা বলেন, ওইভাবে খারাপ তেমন কিছু বলতে শুনি নেই। তো এখন কারো মা, মানে সালমান শাহর মা খারাপ বিদায় কি সালমান শাহর বিষয়ে, মানে সালমান শাহ আত্মহত্যা করছে এইটা বলে আপনি এস্টাবলিশ করতে চাইতেছেন? হ্যাঁ, কারো মা খারাপ হলে সে আত্মহত্যা করবে? আর সালমান শাহর মার খারাপ নিয়ে সে আছে, সেটা তার বিষয়, তার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আমি এখানে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে সালমান শাহর মৃত্যু। সেটা যেভাবেই হোক মৃত্যু, সেই মৃত্যুর রহস্যটা যেহেতু উদ্ঘাটিত হয়, এত বছর পরে যেহেতু এটা মানে মহামান্য আদালত আমলে নিয়েছে, হত্যা মামলা করার জন্য নির্দেশনা দিয়েছে, এই বিষয়টা যেন মানে আমলে নেয় এবং প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হয়। আমার আমার প্রত্যাশা থাকবে প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে এবং সবার কাছে। আজকে আমার পরিচিত একজন সাংবাদিক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এরকম যে সালমান শাহ আত্মহত্যা করছে, এটা নিয়ে এত ঘাটাঘাটি কেন, এত কেচাল কেন, এত বছর পরে এটা নিয়ে আবার এত নাটকীয়তা দরকার কী আছে, মানে ব্লা ব্লা, উনি ওনার কথা বলছেন, ওনার মন্তব্য প্রকাশ করছেন। এখন ওনার এখানে আমি একটা কমেন্ট করছি এরকম যে সালমান
সালমান শাহ যদি আত্মহত্যা করেই থাকেন, সেটার দায় কি সামিরা কোনোভাবে এড়াতে পারেন স্ত্রী হিসেবে? এবং সেই সময় বাসায় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী হিসেবে উনি এটার দায়, বা যারা তখন বাসায় ছিল সেটার দায় কোনোভাবেই এড়াতে পারে না। হ্যাঁ, সেটার দায় কখনো এড়াতে পারে না। তো এই যে মানে দায় এড়ানোর জন্য নানান ধরনের কথাবার্তা বলা, মিথ্যা বানোয়াট কথাবার্তা বলা। এখন সামিরা যে সব খুব ধোয়া তুলসী পাতা, সে সত্য বলতেছে, সে সব কিছু একদম সত্য বলতেছে, এটা কীভাবে বিশ্বাস করব? সামিরা অনেক ধরনের মিথ্যাচার করেছে, মিথ্যা কথা বলেছে, সেটা তার সাক্ষাৎকার দেখলে আপনি বুঝতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করেন যে সামিরা এক সময় বলতো, তিনি যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কমেন্ট করতেন, পোস্ট করতেন সালমান শাহ আত্মহত্যা করেছে বলে, তো তখন আমরা বলতাম যে আপনি মিডিয়াতে আসেন, কথা বলেন, আপনি আপনার কথাগুলো মিডিয়াতে বলেন। কিন্তু তিনি কখনোই মিডিয়ার মুখোমুখি হতে চাইতো না। আর তখন তার পক্ষ থেকে তার সাবেক যে স্বামী ছিল মুস্তাক ওয়াইজ ভদ্রলোক বলতেন যে সামিরার ক্যামেরা ফোবিয়া আছে, উনি ক্যামেরায় কখনো কথা বলতে রাজি হতেন না, মিডিয়ার মুখোমুখি হতে চাইতেন না। অথচ সেই ভদ্রমহিলা সেই সামিরা একটা সময়ে টেলিভিশনে কাজ করতেন, একজন নিউজ প্রেজেন্টার ফয়সাল মোর্শেদ নাম, উনি ইউটিউবিং করেন পরবর্তীতে। তো তাকে ডেকে নিয়ে অনেক ইন্টারভিউ দিয়েছেন সামিরা, অনেক কথা বলেছেন সালমান শাহর মৃত্যু, অন্যান্য সম্পর্কিত বিষয়ে, সালমান শাহর মা বিষয়ে অনেক কথা বলেছেন। তার পরবর্তীতে যখন পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করলেন, তখন তিনি বাসায় সাংবাদিক সুপন রায়, যিনি সালমান শাহকে নিয়ে একটি বই লিখেছিলেন, সেই সুপন রায়কে ডেকে নিয়ে ইন্টারভিউ দিলেন তার ইউটিউব চ্যানেলের জন্য। পরবর্তীতে তিনি ডেকে নিয়ে অনেক গণমাধ্যম, বিশেষ করে অনেকগুলো টিভি চ্যানেল, অনেক ইউটিউবার, তাদের অনেককেই তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তো যেই মানুষটার ক্যামেরা ফোবিয়া আছে, যেই মানুষটা ক্যামেরার মুখোমুখি কথা বলতে চাইতো না, তখন এড়িয়ে যেত, গণমাধ্যম এড়িয়ে যেত, সেই মানুষটা কিভাবে এত সাক্ষাৎকার দিত, কিভাবে এত তার ক্যামেরা ফোবিয়া কি কেটে গেছে পিবিআই তদন্ত রিপোর্ট দাখিল করার পরে? হ্যাঁ, তো তার ক্যামেরা ফোবিয়া কেটে যাওয়ার পরে তিনি সমানে ইন্টারভিউ দিচ্ছেন। আর সবচেয়ে বেশি যেটা লাগে যে তিনি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে, বিভিন্ন ভক্তের পোস্টে বিভিন্ন মানুষ সালমান শাহকে নিয়ে পোস্ট করলে, হত্যার পক্ষে কথা বললে, সেখানে গিয়ে কমেন্ট করেন এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিতে চেষ্টা করেন, ছবি দিতে চেষ্টা করেন যে সালমান শাহ আত্মহত্যা করছে, এইটা প্রচার করার জন্য। এখন তার কেন জনে বলে বেড়াতে হবে যে সালমান শাহ আত্মহত্যা করছে? এটা তো আইন প্রমাণ করবে, প্রশাসন প্রমাণ করবে। এটা তো তার প্রমাণ করার তার এভাবে প্রমাণ যে সোশ্যাল মিডিয়াতে জনে গিয়ে বলা, বা বিভিন্ন জনকে ফোন করে বলা, বা বিভিন্ন জনকে ডেকে বাসায় নিয়ে গিয়ে বলা যে হ্যাঁ সালমান শাহ আত্মহত্যা করছে, তার এই বলাটা আসলে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সে বলতেই পারে, সে গণমাধ্যমের, আমি অনেকবার তাকে বলছিলাম যে আপনি শাহরিয়ার নাজিম যে জয়, ওনার প্রোগ্রামে এসে আপনি বিস্তারিত বলেন, কথা বলেন। সেখানে ডন আর্টসে কথা বলছে, বা অন্যান্য অনেকেই কথা বলছে, শাবনুর কথা বলছে। তো সামিরা কখনোই তানভীর তারেকের শোতে বা নাজিম জয়ের শোতে কথা বলে নাই। কারণ কি জানি না, আমি চেষ্টা করেছিলাম যে অন্তত যে উনি এই ধরনের শোতে এসে কথা বলে, কিন্তু উনি ওনার সুবিধা মতো বাসায় ডেকে নিয়ে সবাইকে ইন্টারভিউ দিতেন এবং ওনার কথাগুলি উনি বলতেন সবসময়, এবং খুব দাম্ভিকতার সহিত বলতেন সালমান শাহ আত্মহত্যা করছে। এভাবে বলতেন সালমান শাহ আত্মহত্যা করছে, সালমান শাহ আত্মহত্যা করছে, সালমান শাহ আত্মহত্যা করছে, এইভাবে বলতেন। এখন সালমান শাহ আত্মহত্যা যদি করেই থাকে, সেটার দায় কোনোভাবে সামিরা এড়াতে পারে না স্ত্রী হিসেবে। দেখেন, সালমান শাহ মারা যাওয়ার অল্প সময়ের ভিতরেই আবার উনি বিয়ে করলেন কাকে? সালমান শাহর খুব কাছের বন্ধু ছিলেন মুস্তাক ওয়াইজ, তাকে বিয়ে করলেন, সংসার শুরু করলেন। সেই সংসারে তার 2টো মেয়ে, 1 ছেলে, তারা বড় হয়ে গেছে। এখন সালমান শাহর পরপর যেহেতু উনি মুস্তাককে বিয়ে করলেন, সেখানে তো মানুষ দুয়ে 4 মেলাতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সালমান শাহর মৃত্যুর পর উনি মুস্তাক সালমান শাহর বন্ধু, তাকেই বিয়ে করেছিলেন। তো সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হবে, এবং অনেক বছর সেই সংসার করার পর তার সেই সংসারে 3 ছেলে মেয়ে, 1 ছেলে 2 মেয়ে, সেই অনেক বছর পরে সেই মুস্তাককেও সামিরা ডিভোর্স দিয়েছেন এবং পরবর্তীতে বিয়ে করেছেন সাবেক ক্রিকেটার, ক্রীড়া বিশ্লেষক, সামিরার বাবার বয়সের কাছাকাছি একটা ভদ্রলোককে, ইশতিয়াক নামে, সেই ইশতিয়াক সাহেবকে আবার তিনি বিয়ে করেছেন মুস্তাককে ডিভোর্স দিয়ে। এখন দেখেন,
এই যে এইসব মানে ঘটনাগুলো উনি যদি উনি চাইলে থাকতে পারতেন সালমান শাহের স্ত্রী হিসেবে, হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন যেভাবে ছিলেন, মানে হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে শাওন চাইলে বিয়ে করতে পারতেন, অনেকগুলো বিয়ে করলে তারা কেউ না করতে পারতো না। তো শাওন সেটা করে না, শাওন হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবেই আছেন এখন পর্যন্ত। কিন্তু সামিরা সালমান শাহের স্ত্রী হিসেবে থাকতে পারেন নাই। অনেকে বলতে পারেন যে সালমান শাহের স্ত্রী তখন কম বয়স ছিল, বা উনি উনি আসলে, যদিও এগুলো ওনার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে কথা বলার রাইট আমার নাই। তারপরেও বলতেছি এই কারণে যে তিনি চাইলেই কিন্তু সালমান শাহের স্ত্রী হিসেবে থাকতে পারতেন। সালমান শাহের প্রতি যদি তার এতই ভালোবাসা থাকতো, সালমান শাহ তাকে ভালোবাসতেন মানে নিজের চাইতে বেশি, এটা সবাই জানে। কিন্তু সামিরার ভালোবাসায় যে খাদ ছিল, ঘাটতি ছিল, এটা কিন্তু খুব মানে সহজেই অনুমেয়। কারণ সালমান শাহের মৃত্যুর পর সালমান শাহের বন্ধুকে সামিরা বিয়ে করেছে। পরবর্তীতে যেই বন্ধু মানে যেই ভদ্রলোক মোস্তাক ওয়াইজ সামিরাকে সব কিছু থেকে ডাল হিসেবে রক্ষা করেছে, গণমাধ্যম বলেন বা সালমান শাহর হত্যা মামলার যত যায় ঝামেলা আছে সব কিছু থেকে কিন্তু মোস্তাক সাহেব ডাল হিসেবে ব্যবহার করেছেন। এই মোস্তাক সাহেবই সবাইকে বলতেন যে সামিরার ক্যামেরা ফোবিয়া আছে, যার কারণে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে পারবেন না। তো সেই ক্যামেরা ফোবিয়াও কেটে গেছে পিবিআই তদন্ত রিপোর্ট দাখিল করার পরে। এবং সেই মোস্তাক সাহেবকেও মানে সামিরা ডিভোর্স দিয়ে দিলেন, পরবর্তীতে বিয়ে করলেন ক্রিকেটার ক্রীড়া বিশ্লেষক ইশতিয়াক সাহেবকে। দেখেন, এই ঘটনাগুলো আপনি একটু মিলানোর চেষ্টা করেন, দুয়ে দুয়ে চার মিলানোর চেষ্টা করেন। হ্যাঁ, যাই হোক, এখন যেহেতু রমনা থানাকে দায়িত্ব দিয়েছে মহামান্য আদালত, আশা করি প্রকৃত সত্য বের হয়ে আসবে। এখন ইস্কাটন প্লাজার সামনে সালমান শাহের কিছু ভক্তবৃন্দ এসেছেন, তারা এখানে অবস্থান করছেন। এই যে দেখেন, তারা এখানে আছেন। সম্ভবত সময় টেলিভিশন থেকে কোনো প্রতিনিধি এসেছেন। এই ভক্তরা হয়তো তাদের প্রিয় নায়ককে নিয়ে কথা বলবেন। যাই হোক, সবার কাছে একটা অনুরোধ, যেহেতু মানুষটা, আমাদের প্রিয় মানুষটা দুনিয়াতে নাই, আপনারা তার জন্য দোয়া করবেন। এবং যেহেতু তিনি মারা গেছেন, তিনি দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করাটাই উত্তম হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। এবং এটাও দোয়া করবেন যেন প্রকৃত সত্যটা বের হয়ে আসে এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়, এইটার জন্য দোয়া করবেন। এবং আপনারা যারা সালমান শাহকে সত্যিই ভালোবাসেন, সত্যি মন থেকে ভালোবাসেন, আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে আপনারা তার জন্য দোয়া করবেন। যেহেতু সালমান শাহ দুনিয়াতে নাই, তার জন্য এখন দোয়াই সর্বোচ্চ দরকার। তো আপনারা তার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত থাকার জন্য। আমার নাম মাসুদ রানা নকিব, আমি প্রতিষ্ঠাতা সালমান শাহ স্মৃতি সংসদ ও টিম সালমান শাহ। এই পেজটি আমি পরিচালনা করি। তো আপনাদের সবার কাছে অনুরোধ, এই লাইভটি আপনারা শেয়ার দিবেন, আপনাদের ভালো লাগলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আরেকটা কথা, আমাদের এক সালমান শাহ ভক্ত সালমান শাহকে নিয়ে একটি গান গিয়েছেন বিচার চাই শিরোনামে, সেই গানটি এই পেজে আপলোড দেওয়া আছে এবং ইউটিউবেও আছে, আমাদের টিম সালমান শাহ ইউটিউব চ্যানেলে। আপনারা সেই গানটি শুনবেন এবং আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।